নমস্কার। এসিসি নেটওয়ার্কের 279 নম্বর চ্যানেলের পাশাপাশি অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মে প্রচারিত হয়ে থাকা নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি পিঙ্কি দাস। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সাংসদ গৌরব গগৈর উপরে লাগানো অভিযোগ মিথ্যা, মন্তব্য শিলচর কংগ্রেস সভাপতি অভিজিৎ পালের। বিদ্যুতের লাইন ঝুলন্ত অবস্থায়, বিধ্বংসী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার খোলা আকাশের নিচে, পাশে দাঁড়ালো অসম প্রদেশ যাদব যুব মহাসভা। 14টি সাবানের প্লাস্টিক বাক্সে 175 গ্রাম হেরোইন, বিপুল পরিমাণের মাদক সহ 2 ব্যক্তিকে গ্রেপ্তার করল সুনাই পুলিশ। ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠল শিলচর মিউনিসিপ্যালিটির বিরুদ্ধে। এবার বিস্তারিত সংবাদ। মঙ্গলবার শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে জেলা সভাপতি অভিজিৎ পাল বলেন, আসামের মুখ্যমন্ত্রী, কংগ্রেস নেতা ও যোরহাটের সাংসদ গৌরব গগৈর উপরে যে অভিযোগ লাগিয়েছেন কংগ্রেস সরকার কোনোভাবেই মেনে নিতে পারবে না। কারণ হেমন্ত সরকার বুঝে গেছে আগামী 26-এ নির্বাচনে বিজেপি সরকার শূন্য হয়ে যাবে। তাই তার কারণে সাংসদ গৌরব গগৈর উপরে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন। অভিজিৎ আরও বলেন, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পুত্র ও স্ত্রীর নামে অনেক সম্পত্তি রয়েছে। সেই সম্পত্তি কোথা থেকে আসলো সেটা তদন্ত হওয়া দরকার। আগামীকাল 6 দিনের কর্মসূচি নিয়ে বরাক সফরে আসছেন আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা সহ অনেক কংগ্রেস নেতারা। বরাক সফরে উপস্থিত হয়ে বিভিন্ন বিধানসভার সমষ্টিতে কংগ্রেস দলকে কিভাবে শক্তিশালী করা যায় তা নিয়ে সবাই অংশগ্রহণ করবেন। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। কিন্তু বর্তমান যিনি মুখ্যমন্ত্রী, ওনার স্ত্রী পুত্রের নামে কি হারে সম্পত্তির পাহাড় বানিয়েছেন সেটা একবার জনসাধারণের সামনে তুলে ধরা উচিত। আজকে ওনার স্ত্রীর এত সম্পত্তি কোথা থেকে এলো সেটাও তদন্ত হওয়া উচিত। ওনার পুত্র হয়তো 18-19 বয়স হয়েছে, ওনার সম্পত্তি কোথা থেকে এলো সেটা নিয়েও তদন্ত হওয়া উচিত। আজকে গৌরব গগৈ বা ওনার পিতা বা ওনার পরিবারের কেউ নামে কোনো বেনামে কোনো সম্পত্তি আজকে সমগ্র ভারতবর্ষ তথা পৃথিবীর বুকে ওনাদের কোনো বেনামে কোনো সম্পত্তি নেই। ওনার বাবাও যেন প্রয়াত নেতা তরুণ গগৈ যেভাবে স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন মানুষ ছিলেন, আজকে ওনার সুপুত্র ঠিক সেই গৌরব গগৈ সেই স্বচ্ছতাকে সামনে রেখে উনিও ওনার নেতৃত্ব এগিয়ে নিয়ে যাচ্ছেন। আসামের মানুষ সেটা ভালোভাবে বুঝতে পেরেছেন। এইভাবে ওনার নামে কালিমা লাগিয়ে কোনো অবস্থায় গৌরব গগৈর যে সুনাম, সেই সুনাম অক্ষুণ্ণ থাকবে। এটা নিয়ে হেমন্ত বিশ্ব শর্মা যেভাবে মানুষকে বেকারত্ব সমস্যার থেকে, দুর্নীতির থেকে দূরে সরানোর জন্য যে চিন্তাধারা, সেটা ব্যর্থ হবে। আমরা চাই মুখ্যমন্ত্রীর সৎসাহস থাকে, ওনার পরিবারে কী কী সম্পত্তি আছে সেগুলো যেন জনসাধারণের সামনে উনি তুলে ধরেন। ওনার স্ত্রীর যে বেনামে সম্পত্তি, ওনার পুত্রের নামে যে বেনামে সম্পত্তি, ওনার কন্যার নামে যে বেনামে সম্পত্তি বানিয়েছেন, গোটা আসামের বিভিন্ন জায়গাতে আমরা খবর পাই যে বাগানগুলো ওনারা কিনে নিয়েছেন। আজকে গোটা অসমের যেগুলো শিল্প সংস্থা আছে প্রত্যেকটা জায়গাতে দেখা যায় ওনার স্ত্রীর নাম জড়িত। সেগুলো তদন্তের আওতায় আসা উচিত। কেন্দ্র সরকার যদি, নরেন্দ্র মোদী সরকার যদি আজকে স্বচ্ছতা যদি বজায় রাখেন, তাহলে আগে আসামের মুখ্যমন্ত্রী যিনি সর্বকালে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত, ওনার এগেনস্টে আগে তদন্ত হোক, ওনার পরিবারের এগেনস্টে তদন্ত হোক। হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় বলেছেন, কিন্তু হেমন্ত বিশ্ব শর্মা বলে আজকে হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় একটা কথা আমি বলতে চাই, সবচেয়ে প্রথম একটা হচ্ছে গিয়ে বিকাশ, আর 2 নম্বর হচ্ছে গিয়ে একটা রাজনৈতিক দলের ভাবাদর্শ এবং বা বিচারধারা এবং কর্মসূচি, এবং সেই কর্মসূচিকে সার্থক রূপদান করা। আজকে আসামের যে বিকাশ, আসামের বিকাশ কোন অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে? আমাদের সভাপতি অভিজিৎ পাল মহাশয় বলেছেন, দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে আরম্ভ করে আজকে হেমন্ত বিশ্ব শর্মা উনি সবসময় তো নিউজ হেডলাইন, যেভাবে নরেন্দ্র মোদী মহাশয় নিউজ হেডলাইনের মধ্যে থাকতে চান, সেই প্রত্যেক কয়েকদিন পরে একটা কিছু বলে সবসময় নিউজ হেডলাইনের মধ্যে। আজকে উনি সর্বাবস্থায় ব্যর্থ মুখ্যমন্ত্রী। আজকে ভারতবর্ষের, আমি যদি বলতে পারি আসামের, আমাদের আজকে অত্যন্ত ভাগ্যের নিষ্ঠুর পরিহাস হেমন্ত বিশ্ব শর্মা আসার পরে। কারণ ওনার যে কালো দিক, সেই কালো দিকটা আমরা খুব ভালোভাবে জানি, আপনারা ওনার কালো দিকটা খুব ভালোভাবে জানেন।
উনার যে পাহাড় পরিমাণ যে দুর্নীতি, উনার স্ত্রীর নামে যে দুর্নীতি রয়েছে, উনার ছেলের নামে যে দুর্নীতি রয়েছে, উনার নামে যে দুর্নীতি রয়েছে, তাহলে আজকে সেগুলো তো সব জনগণ জানেন। তাহলে সেগুলো কি সিবিআই থেকে আরম্ভ করে যেভাবে ক্যাবিনেটে যেভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে গতকালে, তাহলে এটা এই ধরনের বিরলতর যেটা ক্যাবিনেটের সিদ্ধান্ত, এ ধরনের সিদ্ধান্ত আমরা আজকে তো সেই ক্যাবিনেটে সেটা আসবে না। আমরা চাইছি সেই উনার যেগুলো আছে, যে দুর্নীতি আছে, সেই দুর্নীতির পুঙ্খানুপুঙ্খভাবে আজকে সেটা তদন্ত করা হোক। সততা, স্বচ্ছতা বা তার পরিবারের সততা, স্বচ্ছতা, আর হেমন্ত বিশ্ব শর্মার সততা এবং স্বচ্ছতা, এগুলো জনগণ বিচার করে এবং জনগণের বিচারের মেন বিচার। কারণ আজকের দিনে সমস্ত সংস্থা বা প্রতিষ্ঠান তারা দখল নিয়েছে। রিসেন্টলি আপনারা দেখেছেন ইলেকশন কমিশনার নিয়োগের ক্ষেত্রেও যেসব করেছে। কাজে আমরা জনগণের কাছে বিচার চাইব। জনগণ সবচেয়ে বড় অধিকার, যারা এইগুলার বিচার করতে পারেন। সোমবার সন্ধ্যায় এনআইটির পেছনে মধুরটিলাতে এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে 5টি পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। এই বাড়ি বসবাসকারী মদনলাল গোয়ালা সহ তার অন্য 4 ভাইয়ের পরিবার আজ সম্পূর্ণ নিঃস্ব হয়ে খোলা আকাশের নিচে। শর্ট সার্কিট থেকে এই আগুন লাগে। আগুন থেকে তারা যখন তাদের গরুগুলি বাঁচাতে ব্যস্ত ছিলেন, ঠিক সেই সময় তাদের সবকিছু পুড়ে যায়। নগদ টাকা, গয়না, জমির দলিল সহ যাবতীয় নথিপত্র আগুনে পুড়ে যায়। একটি জিনিসও রক্ষা করা সম্ভব হয়নি। এই অগ্নিকাণ্ডের জন্য এলাকার নাগরিকরা বিদ্যুৎ বিভাগকে দায়ী করেন। এখানে বিদ্যুতের লাইন ঝুলন্ত রয়েছে। এছাড়াও রাস্তা সরু থাকায় দমকলের বড় ইঞ্জিন ঢুকতে পারেনি। অনেক পরে একটি ছোট ইঞ্জিন আসে। এলাকার নাগরিকরা নিজেদের চেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে আনেন। ক্ষতির পরিমাণ কমপক্ষে 50 লক্ষ টাকা হবে বলে জানান ক্ষতিগ্রস্তরা। এর পরিপ্রেক্ষিতে যাদব মহাসভার কর্মকর্তারা এই পরিবারের পাশে দাঁড়িয়েছেন। সভাপতি ভোলানাথ যাদবের নেতৃত্বে এক প্রতিনিধি দল উপস্থিত হয়ে মদনলাল গোয়ালার মায়ের হাতে আর্থিক সাহায্য তুলে দিয়েছেন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। মধুরটিলা যে গ্রাম, এই গ্রামের মূল জীবিকা হলো দুধ বিক্রেতা। শিলচর শহরে 70 থেকে 80% দুধ এখান থেকে যায়। লেকিন একটা দুর্ভাগ্যজনক ঘটনা আজকে এই যে আমরা আজকে দেখলাম, এসে একটা মানে কিছু কাপড় সাপড় কিচ্ছু আজকে এখানে গ্রামবাসী হোক আমরা বাঁচাতে কেউ পারলেন না। বিশেষ করে আমি অনুরোধ করব এনআইটি ডাইরেক্টর আর কাছাড় জেলা উপায়ুক্তকে আমি এটা হস্তক্ষেপ করে এখানে 700 থেকে 800 ফ্যামিলি বসতবাসী ঘরবাড়ি আছে। লেকিন আজ গত করলো যেসব আগুন লেগেছে, মেন যদি ফায়ার ব্রিগেড সময় মতো এখানে যদি পৌঁছে যেত, তো মনে হয় 50% ঘর একটু সেভ হতো। লেকিন বাউন্ডারি ওয়াল, যেটা বাউন্ডারি ওয়াল হয়েছে এই যে আমাদের এনআইটির, এটা একদম বাউন্ডারি ওয়াল, মানে ছোট রাস্তাটা ছোট, মানে একটা এল্টো কার বা একটা অটো যাওয়ার ব্যবস্থা। লেকিন বড় ফায়ার ব্রিগেড গাড়ি আবার কোনো সুযোগ পাইনি, যার জন্য এই আজকে এই ঘটনাটা বড় ঘটনা ঘটেছে। একটা ফায়ার ব্রিগেড এসেছে, বাকি বা গ্রামবাসী ওনার ফুসকুনি থেকে কুয়া থেকে এনে জল সব গ্রামবাসীর এখানে জল দিয়ে আগুনটা কন্ট্রোল এনেছেন। লেকিন আমি অনুরোধ করবো এনআইটি ডাইরেক্টর এবং কাছাড় জেলা উচিত উনি হস্তক্ষেপ করে কমসে কম এই গ্রামবাসীকে আগামীতে এরকম কোনো ঘটনা না ঘটে এই রাস্তাটা যে বাউন্ডারি ওয়াল যেটা গেট আছে গেটটারে বড় করার জন্য। আর আমি আর অনুরোধ করছি যে ডিসি মহোদয় এখানে একবার এই গ্রাম পরিদর্শন করুন, মানে করার অনুরোধ জানাচ্ছি যে বিশেষ করে এই গ্রামের লোকরা, বিশেষ করে যে দুধ ব্যবসায়ী, আর আমি ওনাকে অনুরোধ করবো একবার আসুন এই গ্রামের একটু ক্ষতিপূরণ দেখে যান। প্লাস আর একটা কথা হলো যে এই যে এপিসিডিএল এখানে তারগুলো আপনি নিচে এসেছেন, আপনার তারগুলো দেখেন কোনো একটা সিস্টেমে কিচ্ছু নাই, ঝুলিয়ে আছে। ওনারা অ্যাপ্লিকেশন পিটিশনও দিয়েছে, ফায়ার ব্রিগেড কালকে আসতে অসুবিধা হয়েছে। হ্যাঁ, ফায়ার ব্রিগেড আসতে অসুবিধা হয়েছে। লেকিন আমি প্রেস মাধ্যমে, আপনার মাধ্যমে এই জিনিসটা আমি এপিজিএলকে প্লাস কাছাড় জেলা উপায়ুক্তকে আমি অনুরোধ করছি যে উনি হস্তক্ষেপ করে এই গ্রামতে আগামীতে এরকম কোনো ভয়াবহ ঘটনাটাকে বাঁচাবার জন্য চেষ্টা করবেন। রাস্তাটা বর্তমানে কত ফুট হবে? রাস্তাটা বর্তমানে বেশি হবে, 8 ফুট হবে, 10 ফুট হবে, 8 ফুট, বা কোনো জায়গায় 8 ফুট, কোনো 10 ফুট। লেকিন গ্রামবাসী আজকে একটা সিদ্ধান্ত নেবেন ওনারা যে আজকে এটা অত বড় ঘটনা হয়েছে, সব তো গ্রামবাসীর জমিন।
ওরা 1 হাত 2 হাত করে রাস্তাটা আগামী তারা বড় করবে, জমি যেহেতু দিতে রাজি আছে কিন্তু সরকারের কোনো ফান্ড আসছে না। সরকারের কোনো ফান্ড আসছে না। কালকে রাত্রে 8টার সময় আমি তো ঘরে ঘুমের মধ্যে আসলাম, তো দেখলাম আগুন লাগে গেছে। আমরা তো যখন আগুন পুরা জোরে ধরে লেগেছে, আমরা তো গরুর যখন ডাক দেওয়া আরম্ভ করছে, আমরা গরু বাঁচানোর লাগিয়ে আমরা ঘরের আর কোনো জিনিস বাঁচাতে পারছি না, সব জ্বলিয়া শেষ হয়ে গেছে। আচ্ছা, কি আগুনটা কিভাবে লাগছে, মানে কি আগুনটা কারেন্টের লাগিয়ে কারেন্ট শর্ট সার্কিট। গতকাল সোমবার রাত্র 8টার সময় আমার কাছে টেলিফোন যায় যে আগুন লেগেছে মদনলাল গোয়ালার বাচ্চাতে। আমি সঙ্গে সঙ্গে ঘুঙ্গুর থানাতে ফোন করলাম। ঘুঙ্গুর থানা বললো আমি ফোন করে দিয়েছি, ফায়ার ব্রিগেড আসছে। ফায়ার ব্রিগেড এসেছে, একটু লেট হয়েছে, 1 ঘন্টা 15 মিনিট সময় লেগেছে। যানজটের জন্য না হয় এর আমার মনে হয় কারণে লেট হয়েছে। ফায়ার ব্রিগেড আসার পরে রাস্তা যে টার্নিং ছোটো রাস্তা, এই রাস্তা আসতে অনেক কষ্ট হচ্ছে, তাই এখানে 20-25 মিনিট লেট করেছে স্কুলের সামনে। তারপরে ফায়ার ব্রিগেডে আসার পর স্থানীয় লোকেরা জমায়েত হয়ে সব ছেলেরা জল বালতি দিয়ে নিভাচ্ছিলেন, যার জন্য গ্রামটা বাঁচেছে, না হয় সম্পূর্ণ গ্রাম জলে শেষ হয়ে যেত। এই অবস্থাতে আরও কালকে রাত্রে এই খবর শুনে স্থানীয় থানার ম্যাডাম যিনি উনি এসেছেন, মন্ত্রী ফোন করেছেন, এবং লোকাল যে আমার আগের যে জেলা পরিষদ মেম্বার ছিলেন উনি এসেছেন, জিপি প্রেসিডেন্ট যে ছিলেন উনিও এসেছিলেন, এবং আজকে আমরা জেলা শাসকের মহাশয়ের কাছে ফোনের যুগে খবরটি জানিয়েছি। উনি বলেছেন যে আমরা এখান থেকে সার্কেল অফিসার যাবে, ইনকোয়ারি করবে। চিন্তা করুন, এই 5টা ভাইয়ের পরিবার আজকে বিপন্ন হয়ে গেছে, অসহায় হয়ে গেছে। কোথায় থাকবে, কোথায় খাবে, কই কাপড় চোপড় কোনো কিছু না, যা গায়ে ছিল এটাই সঙ্গে ছিল রয়েছে, আর কোনো জিনিস বার করতে পারেনি। সম্পূর্ণ কমপক্ষে 50 লক্ষ টাকা এখানে ক্ষতি হয়েছে মদনলাল গোয়ালার এই 5 ভাইয়ের এই গতকালকে বিধ্বংসী অগ্নিকাণ্ডে। আচ্ছা, একটা কথা হলো যে আগুনটা নিবানি হয়েছে, এটা গ্রামবাসীরা মিলিয়ে নিবানি গ্রামবাসী প্লাস এই আমার ফায়ার ব্রিগেডও এসেছিল। ফায়ার ব্রিগেড জল যখন শেষ হয়ে গেল, এই তালাব থেকে উনিরা মোটর দিয়ে জল এনে করে নিভিয়েছেন। কত সময় পরে ফায়ার ব্রিগেড আসলো? 1 ঘন্টা 15 মিনিট পরে। ফায়ার ব্রিগেড 1 ঘন্টা 15 মিনিট। আবার সুনাই ধনেঘড়ি ওএনজিসির নিকটবর্তী তেমাতা এলাকায় শিলচর সুনাই পূর্ত সড়কে একটি যাত্রীবাহী অটোরিকশায় অভিযান চালিয়ে কয়েক লক্ষ টাকার হেরোইন সহ 2 ব্যক্তিকে গ্রেফতার করে সুনাই পুলিশ। ঘটনার বিবরণে জানা যায়, গোপন সূত্রের খবরের ভিত্তিতে সোমবার রাত্রে আনুমানিক 10টার সময় সুনাই থানার ওসি বিশ্বজিৎ নাথের নেতৃত্বে পুলিশের একটি দল সুনাই সমষ্টির অন্তর্গত ধনেহরি প্রথম এলাকায় শিলচর সুনাই পূর্ত সড়কে এক অভিযান চালিয়ে বিপুল পরিমাণের হেরোইন সহ 2 ব্যক্তিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার হওয়া 2 ব্যক্তি হল ধুবড়ী জেলার গৌরীপুর থানার অন্তর্গত শামচরকুটি 3য় খণ্ডের আমিরুল ইসলাম আহমেদ ও কাজিগাঁও থানার অন্তর্গত খুঁটাবগড়া 1ম গ্রামের মোহাম্মদ আলী তালুকদার নামের 2 পাচারকারী। তাদের কাছ থেকে অভিযান চালিয়ে 14টি সাবানের প্লাস্টিক বাক্সে 175 গ্রাম হেরোইন ও 2টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করে পুলিশ। তারা মাদকদ্রব্যগুলি একটি মিউজিক সিস্টেম বক্সের ভিতর কৌশল করে সোনাই থেকে আসা একটি যাত্রীবাহী অটোরিকশায় করে শিলচর অভিমুখে যাচ্ছিল। এদিন ঘটনার খবর পেয়ে ডিএসপি হেডকোয়ার্টার মহেন্দ্র বড়া ও শিলচর সদর থানার ওসি অমৃত সিং ঘটনাস্থলে পৌঁছে। এদিকে পুলিশের এই অভিযানে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন, পাশাপাশি এদেরকে আইনের আওতায় এনে কঠোরতম শাস্তি দেওয়ার দাবি তুলেছেন এলাকাবাসী। নর্থ ইস্ট নিউজের বরাকবেলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। কালাৰটো তাতে চেঞ্জ নহয়, আনিম নাই হোৱা, পেকেট ফাটি যাব, কিন্তু নাই হোৱা, মাল ওলাই আছে। শিলচর মিউনিসিপ্যালিটির বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনলেন শিলচর হাইলাকান্দি রুটের মজুমদার ল্যান্ড ডেভেলপমেন্ট কমিটির কর্মকর্তা সহ স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার সাংবাদিকদের ডেকে শিলচর মজুমদার ল্যান্ড ডেভেলপমেন্ট কমিটির সম্পাদক সহ অন্যান্যরা বলেন, এই ডেভেলপমেন্ট কমিটির অধীনে বেশ কয়েকটি পরিবারের লোকজন বসবাস করছেন। বিগত কিছুদিন থেকে এই ল্যান্ডের বিরুদ্ধে
চুরি ছিনতাই হয়ে থাকে। তাছাড়া অনেক সময় প্রকাশ্যে মদ্যপান করে ভাঙচুর চালায় কিছু অসাধু লোকজন। এরই পরিপ্রেক্ষিতে বিগত কিছুদিন আগে নিরাপত্তা রক্ষার্থে ডেভেলপমেন্ট কমিটির সিদ্ধান্ত মতে মজুমদার ল্যান্ড ডেভেলপমেন্ট কমিটির উদ্যোগে একটি গেট বসানো হয়। কিন্তু এই গেট বসানোর পর শুধুমাত্র একজনের আপত্তির ভিত্তিতে মিউনিসিপ্যালিটির লোকজন আজ এই গেট ভাঙতে আসেন। তারা বলেন, যিনি অভিযোগ করেছেন তাদের এই গলিতে জায়গা রয়েছে, কিন্তু তারা এই গলিতে থাকেন না, পরিবারের লোকজন নিয়ে অন্য একটি গলিতে থাকেন। এ বিষয়ে জানার পর তারা মিউনিসিপ্যালিটির কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন এবং লিখিতভাবে তাদের সমস্যার কথা তুলে ধরেন। কিন্তু তারপরও আজ সম্পূর্ণ তদন্ত না করে কিসের ভিত্তিতে মিউনিসিপ্যালিটির লোকজন এক গেট ভাঙতে আসলেন? তারা অভিযোগ করে বলেন, গেট ভাঙতে গেলে ডেভেলপমেন্টের লোকজন আপত্তি জানালে মিউনিসিপ্যালিটির লোকজন ক্ষমতার অপব্যবহার করে ধমক দেখান। এর মধ্যে রয়েছেন কার্যনির্বাহী একজন অধিকর্তাও। পরে তারা বাধ্য হয়ে এই বিষয়ে সাংবাদিকদের অবগত করালে সাংবাদিকরা ঘটনাস্থলে পৌঁছার পর মিউনিসিপ্যালিটির লোকজন অন্য একটি তারিখ নির্ধারণ করে ঘটনাস্থল থেকে সরে যান। নর্থ ইস্ট নিউজের বরাকবেলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। ये बनाया कब था? गेट कब बनाया था? गेट सर अगस्त के आसपास बनाया गया था। 2022 में यहाँ पे बहुत सारा पानी हो जाता है तो ड्रेन क्लियर होगा, सब कुछ है, जितना भी है सब जितना भी 200 मेंबर है। तब प्रेसिडेंट कर रहा है नहीं 5 ईयर्स के लिए ना, 5 ईयर्स के बाद उसके बाद ये बातचीत हो रहा है फिर गेट का कॉम्प्लीशन कर ये जब हम लोग का एक सिलेंडर चोरी हुआ उसके बाद हम लोगों ने 4/8/2022 को इससे हमने इन्फॉर्मेशन ऑफ ट्रेसपासिंग ऑफ स्ट्रेंजर्स फर्स्ट कलेक्ट ऑन अर्जेंट बेसिस सेटअप करके और बाकी जो है हम लोगों ने ये कंस्ट्रक्शन स्टार्ट किया तब जाके हम लोगों को पैसे एक मंथ के पैसे अकेला कोई नहीं देगा, सबसे लेना पड़ेगा, सबके फाइनेंशियल कंडीशन सेम नहीं होगी। सर इसको बोलिए अगर वो बात करना चाहते हैं बात करें, हम मैं सुन रहा हूँ ना आपका बात, बोलिए ना। ये जो बोल रहे हैं ना कि हम और जगह हो ये पुराना जो पिलर डेकोरेशन कर रहे हैं वो उससे ज्यादा पिलर हम लोग पहले आसान है। ठीक है, इनका जो गली है ना, अगर मैंने हम लोग ने मेजरमेंट किया था, उन्होंने खुद गली का नाम ये खाली गेट रखा था, वो लोग ने बस पहले जब बात किया था कि हम लोग बाद में क्लोज कर देंगे, बाद में कोई क्लोज नहीं किया। बदमाशी कर रहे हैं डे वन से। हम मैं गलत हो सकता हूँ, मेरे ये पता गलत हो सकते हैं, बाकी सारे गलत एक आदमी के लिए सारे गलत तो नहीं है। सर वही इनका इंटेंशन है इतने सारे हैं सर, मैं तब जाके उन्होंने गेट लगा देते हैं। वही अगर सेफ्टी के लिए होता है तो सबके लिए होना चाहिए ना, एक के लिए क्यों? कॉलोनी में रहता हूँ सर, मेरा কাড়িছড়া পুলিশ আউটপোস্টের বিরাট সাফল্য। ৬০ গ্রাম হিরোইন সহ গ্রেপ্তার কুখ্যাত মাদক ব্যবসায়ী। গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে দক্ষিণ হাইলাকান্দির কাড়িছড়া পুলিশ আউটপোস্টের অন্তর্গত অলইছড়া চতুর্থ খণ্ডের গ্রামের বাসিন্দা মৃত বশিরউদ্দিন লস্করের ছেলে জামাল উদ্দিন লস্করের ঘর থেকে ৬০ গ্রাম হিরোইন সহ তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সূত্র মতে দীর্ঘদিন ধরে জামাল এই অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত ছিল। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কাটলিছড়া থানার ওসি এবং হাইলাকান্দির সদর ডিএসপি। পুলিশ সূত্রে প্রকাশ, জামালের বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের চিহ্নিত করতে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে। এদিকে কাটলিছড়া থানা ও কাড়িছড়া পুলিশ আউটপোস্টের ইনচার্জকে ধন্যবাদ জানিয়েছেন এলাকার সচেতন মহল। স্থানীয়দের বিশ্বাস, প্রশাসনের কঠোর পদক্ষেপ অব্যাহত থাকলে সমাজ থেকে মাদক নির্মূল সম্ভব হবে। এই গ্রেফতারের মাধ্যমে দক্ষিণ হাইলাকান্দিতে মাদক চক্রের বড় একটি নেটওয়ার্কের খোঁজ মিলেছে এবং প্রশাসন মাদক নির্মূলের লক্ষ্যে আগামীতে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করবে বলে আশাবাদী এলাকার জনগণ। নর্থ ইস্ট নিউজের ব্যুরো প্রধান শ্রীবাস দাসের প্রতিবেদন।
নেশা জাতীয় দ্রব্যের বিরুদ্ধে কাছাড় পুলিশের বৃহৎ সাফল্য। 40,000 ইয়াবা ট্যাবলেট সহ আটক এক পাচারকারী। মঙ্গলবার সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে কাছাড়ের পুলিশ সুপার নোমান মাহাতো জানান, গোপন সূত্রের খবরের ভিত্তিতে ড্রাগস বিরোধী অভিযানে নেমে কাছাড় জেলার ধলাই থানার অন্তর্গত শিলচর আইজল রোডের রামপ্রসাদপুর এলাকায় একটি নম্বরবিহীন মারুতি গাড়ি থেকে তল্লাশি চালিয়ে 40,000 ইয়াবা ট্যাবলেট সহ 260 গ্রাম হিরোইন জব্দ করে কাছাড় পুলিশ। সঙ্গে কচুদরম এলাকার রাকেশ সিনহা নামের এক পাচারকারীকে আটক করতে সক্ষম হয় কাছাড় পুলিশ। জব্দকৃত হিরোইন ও ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য 14 কোটিরও অধিক হবে বলে জানান পুলিশ সুপার। নর্থ ইস্ট নিউজের বরাকবেলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। ড্ৰাগছ বা নিচাযুক্ত সামগ্ৰীৰ বিৰুদ্ধে আমাৰ অভিযান অব্যাহত আছে আৰু অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই ৰাজ্যখনক ড্ৰাগছমুক্ত কৰিব বিচৰাৰ যি তেখেতৰ লক্ষ্য তাৰ প্ৰতি সঁহাৰি জনাই আমাৰ এই অভিযান নিৰন্তৰ চলি আছে। ইয়াৰ অংশস্বৰূপে যোৱাকালি পুৱতি নিশা আমি এটা বিশেষ অভিযান চলাইছিলোঁ। ধলাই থানাৰ অন্তৰ্গত ৰামপ্ৰসাদপুৰ নামৰ এটা ঠাই আছে শিলচৰ আইজল ৰোডত, সেই তাতে আমি এটা অভিযান চলাইছিলোঁ আৰু এই অভিযান কালত আমি এটা নম্বৰবিহীন গাড়ী মাৰুতি ৱাগনাৰ গাড়ী আমি ইণ্টাৰচেপ্ট ধৰিছিলোঁ আৰু সেই গাড়ীখন ধৰাৰ পিছত তাত আমি খান তালাচী চলাওঁ আৰু খান তালাচী চলাওঁতে আমি সেই গাড়ীখনৰ পৰা 40,000 ইয়াবা টেবলেট আৰু 260 গ্ৰাম হিৰ'ইন জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। যিজন সৰবৰাহকাৰী আছিলে তেওঁৰ নাম হ'ল ৰাকেশ কুমাৰ সিনহা, 24 বছৰ বয়স। তেওঁৰ ঘৰ হ'ল হাতীখাল কচুদৰম অঞ্চলত। তেওঁকো আমি ইতিমধ্যে আমি গ্ৰেপ্তাৰ কৰিছোঁ আৰু পৰৱৰ্তী কালত আমাৰ এই তাৰ লগত সম্পৰ্কিত থকা আপৱাৰ্ড লিংকেজেছ আৰু ফৰৱাৰ্ড লিংকেজেছ যি আছে আৰু বেকৱাৰ্ড লিংকেজেছ আছে, তাৰ কাৰণে আমি কাম কৰি আছোঁ। প্ৰাৰম্ভিক তদন্তত দেখা গৈছে যে গোটেই সামগ্ৰীখিনি, নিচাযুক্ত সামগ্ৰীখিনি চুবুৰীয়া ৰাজ্যৰ পৰা আমাৰ জিলাৰ মাধ্যমেদি বহিৰ ৰাজ্যলৈ লৈ যোৱাৰ এটা বৃহৎ পৰিকল্পনা আছিলে আৰু সেইকাৰণে আমি যিটো অভিযান কালত গোটেই সামগ্ৰীখিনি আমি জব্দ কৰিবলৈ সক্ষম হ'লোঁ। আৰু যেতিয়া আমি এই অভিযানটো চলাইছিলোঁ তেতিয়া দেখা গৈছে যে বিশেষভাৱে নিৰ্মিত চেম্বাৰ, গাড়ীখনত বিশেষভাৱে নিৰ্মিত এটা চেম্বাৰত এই সামগ্ৰীখিনি লুকুৱাই আনিছিলে আৰু বহুবাৰ খান তালাচী চলোৱা গাড়ীখনত কাটাৰ পিছত আমি সেই সামগ্ৰীখিনি জব্দ কৰিবলৈ সক্ষম হ'লোঁ। আৰু এতিয়াও আমাৰ এই অভিযান অব্যাহত আছে আৰু পৰৱৰ্তী কালতো নিচাযুক্ত সামগ্ৰীৰ বিৰুদ্ধে আমাৰ এই অভিযান অব্যাহত থাকিব। আৰু এই নাম্বাৰবিহীন যিখন গাড়ী মাৰুতি ৱাগনাৰ গাড়ী আমি জব্দ কৰিছোঁ, সেইখিনিও আমি আইনগতভাৱে চিজ কৰিছোঁ আৰু তাৰ লগতে বাকী যি আইনগত ব্যৱস্থা ল'ব লাগে তাৰ কাৰণে আমি তৎপৰ হৈ আছোঁ। এইটো দাম কিমান হ'ব? এই যিখিনি নিচাযুক্ত সামগ্ৰী আছে, এই নিচাযুক্ত সামগ্ৰীখিনি চোৰাং বজাৰৰ মূল্য প্ৰায় 14 কোটিৰো অধিক হ'ব। গতিকে এই যিখিনি সামগ্ৰী আছে, এই সামগ্ৰীখিনিৰ লগত জড়িত থকা যিসকল তদন্তকালত আওতাত আহিব, সকলোৰ বিৰুদ্ধে কঠোৰতম আইনগত ব্যৱস্থা লোৱা হ'ব আৰু তাৰ কাৰণে আমি তৎপৰ হৈ আছোঁ। পঙ্কজ ঘোষ ফাউন্ডেশনের পরিচালনায় মনোরোগ ও স্বাস্থ্য সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো শালগঙ্গার অরুণাবন চা বাগান এলাকায়। সেখানে প্রায় শতাধিক রোগী দেখেন বরাক উপত্যকার বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর প্রসেনজিৎ ঘোষ। সেখানে বিনামূল্যে ঔষধ বিতরণও করা হয়। এ নিয়ে ডাক্তার ঘোষ বলেন, তার পিতা পঙ্কজ কুমার ঘোষ ছিলেন একজন বিশিষ্ট নাগরিক ও অধিবক্তা। 2022 সালে পরলোক গমন করার পর তার স্মৃতির উদ্দেশ্যে স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ে সমাজের উন্নতিকল্পে পঙ্কজ ঘোষ ফাউন্ডেশন নামে একটি ফাউন্ডেশন গড়ে তোলা হয়। এরই অঙ্গ হিসেবে সম্প্রতি ফাউন্ডেশনের পক্ষ থেকে শতাধিক রোগীর মধ্যে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয় ও সঙ্গে বিনামূল্যে ইসিজি ও বিভিন্ন রোগের রক্ত পরীক্ষাও করা হয়। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। আজ আমরা পঙ্কজ ঘোষ ফাউন্ডেশনের তরফ থেকে কাছাড় জেলার অরুণাবন চা বাগানে একটা বিনামূল্যে স্বাস্থ্য শিবির এবং সচেতনতা শিবির করার উদ্দেশ্যে এসেছি।
আমাদের এই কাজে আমাদের সঙ্গে অনেকেই সহযোগিতা করছেন। অরুণাবন চা বাগানের আমাদের ডাক্তার আছেন বিশ্বজিৎ, আমার ছোট ভাই জয়গোবিন্দ চক্রবর্তী, এবং আমার বিভিন্ন বন্ধুরা আছেন ফার্মাসিউটিক্যাল কোম্পানির, আমার ছোট ভাই, আমার স্ত্রী এবং আমার সঙ্গের যারা ফাউন্ডেশনের সদস্যরা আছেন। আমরা এটা একটা কন্টিনিউয়াস প্রসেস হিসাবে আমরা এটাকে কাজ করার জন্য আমরা ভেবেছি। এই জন্য আমরা মাসে 2টো করছি। গত রোববার আমরা লালাতে করেছিলাম, খুব সুন্দর, আমরা সেখানে একটা উৎসাহজনক রেসপন্স পেয়েছিলাম। আজ আমরা এখানে এসেছি, আশা করছি বাগান এরিয়াতে আমরা জানি 12টা সাড়ে 12টার থেকে মানুষজন আসে, তো আমরা আশা করছি আরও বেশি সংখ্যক মানুষের মধ্যে আমাদের বার্তাটা পৌঁছে দিতে পারবো। আপনাদের মাধ্যমে আমি এই কথাটাই বলতে চাই যে মেন্টাল ইলনেস ইজ ট্রিটেবল, মানে সেটার চিকিৎসা আছে। হয়তোবা কিছু মানসিক রোগ সম্পূর্ণ কিউরেবল না। তো আমি যদি সেটা প্রশ্ন করি, ডায়াবেটিস কি কিউরেবল? নো। হাইপারটেনশন কি কিউরেবল? নো। সিস্টেমিক লুপাস এরিথমেটাসাস কিউরেবল? নো। আর্থ্রাইটিস কিউরেবল? নো। হাতে গোনা কয়েকটা রোগ কিউরেবল, ম্যালেরিয়া, টাইফয়েড, টিউবারকুলোসিস, সব ইনফেক্টিভ রোগগুলা কিউরেবল। বাকি যত লাইফস্টাইল ডিজিজ আছে, যেটাকে আমরা বলি নন কমিউনিকেবল ডিজিজ, এনসিডি, যেরকম ডায়াবেটিস বলুন, হাইপারটেনশন বলুন, আপনি কোলেস্টেরলের রোগ বলুন, এগুলা সব কিন্তু কন্ট্রোলেবল। ঠিক সেইভাবে বেশিরভাগ মানসিক রোগ কিন্তু ট্রিটেবল বা কন্ট্রোলেবল। আমাদের প্রধান দায়িত্ব কি অ্যাজ এ পেশেন্ট বা অ্যাজ এ গার্জিয়ান, রোগটা হওয়ার সাথে সাথে একজন সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া। কারণ আমি আগেও বলেছি, চিকিৎসা শুরু হওয়াটার মধ্যে আর রোগ শুরু হওয়ার মধ্যে ডিফারেন্সটা যত কম হবে, তত চিকিৎসার রেজাল্ট যেটা সেটা ভালো হয়। আমরা অনেক সময় দেখি একটা স্কিজোফ্রেনিয়া মানে আপনারা সাধারণ ভাষায় যেটাকে বলেন পাগল, সেই স্কিজোফ্রেনিয়া রোগীরা 1 বছর পরে আমাদের কাছে আসে, মাথার চুলে উকুন হয়ে যায় স্নান না করে, তারপর আমাদের কাছে আসে হাতে শিকল বেঁধে। তখন আমাদের কাছে করার খুব একটা কিছু থাকে না। রোগটা শুরু হওয়ার সাথে সাথে আমাদের কাছে আনেন। বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়, শিলচর সিভিল হাসপাতালে আছে, আপনারা সেই সুযোগ ব্যবহার করুন। আয়ুষ্মান কার্ড থাকলে সেটা দিয়েও আপনারা চিকিৎসা বিনামূল্যে পাবেন। এখন আমি লাস্ট একটা কথা বলছি, যে আপনারা বলতে পারেন যে মানসিক রোগের লক্ষণ কি। সবচেয়ে কমন যেটা মানসিক রোগ সেটা হচ্ছে ডিপ্রেশন বা অবসাদ। ভারতবর্ষে সেটার প্রিভ্যালেন্স 5 to 10%, ছেলেদের মধ্যে, মেয়েদের মধ্যে 15 to 20%। ডিপ্রেশনের লক্ষণ হচ্ছে মনে ফুর্তি না লাগা, কাজে উৎসাহ না লাগা, এনার্জি কম পাওয়া, শরীরে এনার্জি নেই, সবসময় একটা অবসাদ ভাব, খাওয়ার রুচি কমে যাওয়া, ঘুম কমে যাওয়া, আগে যেগুলা কাজ করতে উৎসাহ লাগতো, মুভি দেখা, বন্ধুদের সঙ্গে আড্ডা মারা, সেই কাজগুলোতে কোনো উৎসাহ লাগে না। অনেক সময় সেটার থেকে সুইসাইডাল টেন্ডেন্সি হয়, ডেথ উইশ হয়। তো সেটা হচ্ছে ডিপ্রেশনের একটা, আমি যা বললাম, লক্ষণগুলো। আরেক ধরনের রোগ আছে যেটাকে আমরা বলি স্কিজোফ্রেনিয়া খুবই সিরিয়াস মেন্টাল ইলনেস। স্কিজোফ্রেনিয়া 100 জনের মধ্যে 1 জনের হয়, তার মানে প্রিভ্যালেন্স 1%। স্কিজোফ্রেনিয়ার লক্ষণ হচ্ছে একা একা কথা বলা, একা একা হাসা, মনের মধ্যে ভুল চিন্তা ভাবনা আসা যে অমুক আমাকে শত্রুতা করছে, অমুক আমাকে মারার চেষ্টা করছে, ডিলিউশন, অনেক সময় হ্যালুসিনেশন হয়, কেউ আশপাশে নাই তথাপিও কানের মধ্যে কথা শুনতে পায়। তো এইগুলার জন্য আমরা খুবই, আমাদের দরকার যেটা খুবই জলদি বা তাড়াতাড়ি আমরা চিকিৎসকের পরামর্শ নেওয়া বা সাইকিয়াট্রিস্টের পরামর্শ নেওয়া। তো অনেক সময় কি হয়, স্কিজোফ্রেনিয়া পেশেন্ট আউট অফ ডিলিউশন আরেকজনকে মার্ডার করে দিতে পারে। আমি যদি ভাবি ও আমার শত্রু এবং সেটা যদি আমার ডিলিউশন লেভেলে চলে যায়, আমি কোনো যুক্তি মানব না, আমি চেষ্টা করব ওকে মার্ডার করার। কিন্তু কি হয়, সেইটা যদি আমি ট্রিটমেন্টটা খুব জলদি শুরু করি, তাহলে সেই লেভেলে সেটা রোগটা পৌঁছায় না। তো আপনাদের যেটা, আমাদের বন্ধু বান্ধব যারা আছেন, আপনারা ডিজিটাল মিডিয়া হোক, প্রিন্ট মিডিয়া হোক, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা এই বার্তাটা পৌঁছে দেন যে মানসিক রোগ সম্পূর্ণভাবে চিকিৎসার দ্বারা কন্ট্রোল করা সম্ভব এবং চিকিৎসা খুব একটা ব্যয় সাপেক্ষ না। আপনারা শুধু চিকিৎসকের কাছে সময় মতো রোগীটাকে নিয়ে পৌঁছে যাবেন। ধন্যবাদ। বন্দে মাতরম। সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সাংসদ গৌরব গগৈর উপরে লাগানো অভিযোগ মিথ্যা, মন্তব্য শিলচর কংগ্রেস সভাপতি অভিজিৎ পালের।
বিদ্যুতের লাইন ঝুলন্ত অবস্থায়, বিধ্বংসী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার খোলা আকাশের নিচে, পাশে দাঁড়ালো অসম প্রদেশ যাদব যুব মহাসভা। 14টি সাবানের প্লাস্টিক বাক্সে 175 গ্রাম হেরোইন, বিপুল পরিমাণের মাদক সহ 2 ব্যক্তিকে গ্রেপ্তার করল সুনাই পুলিশ। ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠল শিলচর মিউনিসিপ্যালিটির বিরুদ্ধে। এসিসি নেটওয়ার্কের 279 নম্বর চ্যানেলে 24 ঘন্টা নর্থ ইস্ট টিভি বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয় ইত্যাদি প্রচারিত হয়ে থাকে। আপনাদের যে কোনো বিজ্ঞাপন, সংবাদ, সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের সোশ্যাল প্ল্যাটফর্মেও আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে, সেখানে কমেন্টের মাধ্যমে আপনার মোবাইল ফোন নাম্বার তুলে ধরুন, আমরা আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করব। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।